নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। সুদীপ্তর সঙ্গে গুড মর্নিং কলকাতায় রয়েছি আমি অভিক। আর অভিক, প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আরজি করে বড় রদবদল করা হয়েছে, 4 শীর্ষ আধিকারিককে সরানো হয়েছে। অপসারিত আরজি করের নয়া অধ্যক্ষ সৌহিতা পালকেও। সরানো হয়েছে চেস্ট মেডিসিনের প্রধান MS ভিপিকেও। এবং আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তারপর থেকেই একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। আর এই মুহূর্তে আরজিকর হাসপাতালের 4 আধিকারিক তাদেরকে এই মুহূর্তে অপসারণ করা হয়েছে। বড়সড় রদবদল, আরজিকর হাসপাতালে 4 শীর্ষ আধিকারিককেই সরানো হলো। একদমই তাই। আপনারা জানেন যে গতকালই চিকিৎসকের পড়ুয়ারা, অর্থাৎ পড়ুয়া চিকিৎসকেরা তারা কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন এবং তারপরেই কিন্তু এই রদবদলের যে ঘটনা ঘটে, অর্থাৎ 4 শীর্ষ আধিকারিককে সরানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। আরজি করের নয়া অধ্যক্ষকে যেমন সরানো হয়েছে, ঠিক সেরকমই সুপারকে সরানো হয়েছে। একইভাবে অতিরিক্ত সুপার তাকেও কিন্তু সরানো হয়েছে এবং চেস্ট মেডিসিনের যিনি প্রধান তাকেও সরানো হয়েছে। একদমই তাই। আর সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন অধ্যক্ষ ছিলেন, তাকে সরিয়ে নয়া অধ্যক্ষ করা হয়েছিল সুরিতা পালকে। আর সেই সুরিতা পাল তাকেও সরিয়ে দেওয়া হলো, সরানো হলো চেস্ট মেডিসিনের প্রধান এবং MS ভিপিকেও। গতকালই এই অপসারণের যে বিজ্ঞপ্তি তা প্রকাশ করা হয় আরজিকর হাসপাতালে, সেখানেই বড়সড় রদবদল। একদমই তাই। চিকিৎসকদের যে অভিযোগ ছিল যে নতুন যিনি অধ্যক্ষ তিনি তাদের অভিভাবকের কাজ করতে পারছেন না, এবং তারপরেই এই রদবদল করা হয়েছে, তাদের সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই 4 জনকেই সরিয়ে দেওয়া হলো। আর একদিকে আরজিকর হাসপাতালে যখন 4 শীর্ষ আধিকারিক তাদেরকে রদবদল করা হলো, অন্যদিকে রাজ্য পুলিশ সেখানেও এই রদবদলের ঘটনা। সেখানেও অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জাভেদ শামীম, তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য পুলিশেও বড়সড় রদবদল। একদমই তাই। যখন আরজি করে এই 4 জন আধিকারিককে সরানো হয়েছে, অন্যদিকে রাজ্য পুলিশের রদবদল করা হয়েছে। অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জাভেদ শামীম, অতিরিক্ত দায়িত্বে তাকে আনা হয়েছে। অর্থাৎ রাজ্য পুলিশের ক্ষেত্রে অভিজ্ঞ দেখা গেল যে এই বড়সড় রদবদল করা হয়েছে। একদিকে যখন এই ঘটনা সামনে এলো যে আরজি করে 9 আগস্টের যে মহিলা চিকিৎসক খুনের ঘটনা, এবং তা ঘিরে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে উঠল, ঠিক তখনই গোয়েন্দা বিভাগ এবং এডিজি পদের দায়িত্বে আছেন এই শামীম, অর্থাৎ তাকে নতুন করে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একেবারে আর দুর্নীতি দমন শাখার দায়িত্ব দেওয়া হয়েছে এই জাভেদ শামীমকে। রাজ্য পুলিশে এই রদবদলের ঘটনা, যেখানে অতিরিক্ত দায়িত্ব পেলেন জাভেদ শামীম, দুর্নীতি দমন শাখার দায়িত্ব দেওয়া হলো জাভেদ শামীমকে। দুর্নীতি দমন শাখার দায়িত্বে জাভেদ শামীম। গোয়েন্দা বিভাগ এবং এডিজি পদের দায়িত্বেও আছেন তিনি। পাশাপাশি রাজ্যপালের এডিসি পদেও বদল করা হয়েছে। অভিক, দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে রাজ্যপালের এডিসি পদেও কিন্তু রদবদল করা হলো। মনীষ যোশীর বদলে আনা হয়েছে নয়া এডিসি শান্তি দাসকে। একদমই তাই। মনীষ যোশী, যিনি আগের এডিসি ছিলেন, এবং তাকেই এই মুহূর্তে বদল করা হয়েছে। তার জায়গায় নতুন এডিসি করা হয়েছে এবং রাজ্যপালের এডিসি পদেও এই বদল ছবি দেখা গেল, যেখানে মনীষ যোশী তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় নতুন করে এডিসি পদে নিয়ে আসা হয়েছে শান্তি দাসকে। অন্যদিকে মনীষ যোশীর বদলে নয়া এডিসি হলেন শান্তি দাস, এবং মনীষ যোশীকেও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বিধাননগর জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার হয়েছেন মনীষ যোশী। পাশাপাশি সোদপুরে নির্যাতিতার বাড়িতে রাজ্যপাল, তিনি দিল্লি সফরে গিয়েছিলেন। দিল্লি সফর থেকে এসেই নির্যাতিতার মা এবং বাবার সঙ্গে কথা বলেন রাজ্যপাল CB আনন্দ বোস। তিনি বলেন যে খুব নির্মম এই ঘটনা, আমি ওদের মনোভাব বুঝতে পারি। আমি গিয়ে মুখ্যমন্ত্রীকেও এই বিষয়ে চিঠি লিখব। সোদপুরে নির্যাতিতার বাড়িতে যান রাজ্যপাল CB আনন্দ বোস। গতকাল রাতের বেলাতেই তিনি যান সেখানে, এবং সেখানে গিয়েই আরজিকর হাসপাতালের ওই নিহত ডাক্তার পড়ুয়া তার মা বাবার সঙ্গে গিয়ে তিনি কথা বলেন। এবং এই ঘটনাতেও একদিকে যেমন প্রথম থেকেই তিনি নিন্দা করেছিলেন, সেই ঘটনাতেও তিনি মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে চিঠি লিখবেন বলেই বলেছেন।
একদমই তাই। 14ই আগস্ট যখন রাত দখলের কর্মসূচি ছিল মহিলাদের এবং সেই রাতেই যখন রাত 12টার পর আরজি করে হামলা চালায় দুষ্কৃতীরা, তারপরে 15ই আগস্ট রাজ্যপাল পৌঁছে গিয়েছিল আরজি করে এবং সেখানেই তিনি প্রশ্ন তুলেছিলেন এই নিরাপত্তার বিষয়কে নিয়ে, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। এবং তারপরেই গতকাল যেটা দেখা গেল যে দিল্লি সফর থেকে ফিরেই সোদপুরে নির্যাতিতার বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং নির্যাতিতার মা এবং বাবার সঙ্গে কথা বলেন তিনি বলেন মুখ্যমন্ত্রীকে আমি একটি চিঠি লিখব, কারণ এই নির্মম ঘটনা আমি ওদের মনোভাব বুঝতে পারছি। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। সোদপুরে সেখানেই নির্যাতিতার বাড়িতে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকালই তিনি যান সেখানে এবং সেখানে গিয়েই এই বিষয়ে তার মা বাবার সঙ্গেও কথা বলেন। আমরা এই নিয়ে কথা বলবো। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, রাজ্যপাল এই বিষয়ে প্রথম থেকেই নিন্দা করেছিলেন এবং গতকাল যে ছবি আমরা দেখলাম যে সোদপুরে নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন, তার মা বাবার সঙ্গেও দেখা করেন রাজ্যপাল। কি বললেন, কিছু আশ্বাস দিলেন কি তিনি? দেখো, রাজ্যপাল কিন্তু মা বাবার সাথে দেখা করেন এবং তিনি যেমনটা বললেন তাদের পাশে থাকার কথা কিন্তু তিনি বলেন, অর্থাৎ সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিলেন। এবং তিনি গতকালকে বলেছিলেন যে এখান থেকে তিনি যাবেন, গিয়ে একটি চিঠি লিখবেন সিএম কে, এবং এমনটাই কিন্তু রাজ্যপাল বলেছিলেন এবং বাবা মাকে আশ্বস্ত করেছিলেন যে আপনার মেয়ে জাস্টিস পাবে, এমনটাই কিন্তু রাজ্যপাল কিন্তু গতকালকে গিয়ে বলেছিলেন। বাবা মায়ের পক্ষ থেকে কিছু বলা হয়েছে জয়ন্ত? দেখো, আমার পক্ষ থেকে এখন অব্দি সেই অর্থে কিছু বলা হয়নি, কারণ তবে রাজ্যপাল যে সময় ফোন করে বলেছিল যে আসবে, সেই সময় বাবা মা বলেছিল যে রাজ্যপাল প্রশাসনের যেহেতু অধিকর্তা এবং তাদের ফলত রাজ্যপালের উপর তার কিন্তু আস্থা রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ জয়ন্ত, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, দিল্লি সফর থেকে ফিরে গতকালই রাত্রেবেলা রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি গিয়েছিলেন ওই মৃতার পরিবারের সঙ্গে কথা বলতে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। I came here straight from Delhi, straight from the airport to meet the parents, to understand their sentiments. They have told me certain things. I would keep it in confidential now, based on what they told me, based on the information which I have from other sources. I will today, as a first step, write a letter and send a sealed cover to the Chief Minister. Rest I'll discuss with you later. আর অনেক গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তবে এখন সময় একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সন্দীপের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। টাকার বিনিময়ে পড়ুয়াদের পরীক্ষায় নম্বর দেওয়া থেকে হাসপাতালের সরঞ্জাম নিয়ে দুর্নীতির অভিযোগ। আর এবারেই সন্দীপ ঘোষের বিরুদ্ধেই ইডি তদন্তের আবেদনে মামলা। বিচারপতি রাজশ্রী বরদ্বাজের এজলাসে মামলা। ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে আক্তার আলী। পরপর 6 দিন ম্যারাথন জেরা, আরজিকর তদন্তে গোয়েন্দাদের আতশকাচের তলায় সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে দেশ। কাঠগড়ায় হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তদন্তে তিনি কি সহযোগিতা করছেন? সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য প্রমাণ হাতে পেল সিবিআই? সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্তের আবেদনে মামলা। আর্থিক দুর্নীতি সহ একাধিক মামলায় ইডি তদন্তের আবেদন। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে মামলা দায়েরের অনুমতি বিচারপতির। সন্দীপের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ এনেছেন ওই চিকিৎসক? সন্দীপের দুর্নীতির জাল, ইডির তদন্ত চেয়ে মামলা। 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম অভিযোগ। পড়ুয়াদের টাকার বিনিময়ে পরীক্ষায় নম্বর, হাসপাতালের সরঞ্জাম বাংলাদেশে পাচার, হাসপাতালের সরঞ্জাম নিয়ে দুর্নীতি, হাসপাতালের বেওয়ারিশ দেহ বিভিন্ন ওয়ার্কশপে বিক্রি, হাসপাতালের সরঞ্জামে 20% ঘুষ, নির্দিষ্ট 3টি সংস্থাকেই হাসপাতালের সরঞ্জামের অর্ডার, কোভিড তহবিলের তছরূপ, সরকারি তহবিলের অপব্যবহার। 2023 সালে ভিজিলেন্স কমিশন অ্যান্টি কারাপশনে রিটেন কমপ্লেন জমা করেছিলাম, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্যে এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা আছেন ওনার যে এলিগেশন, শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। এটার জন্য আজকে আমাকে হাইকোর্টে আসতে হলো এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম। দেখুন, এটা স্বাস্থ্য প্রশাসনের বিষয়।
এবং যেখানে রাজ্য সরকার একটি সিট গঠন করে তদন্ত শুরু করেছে, সেখানে আবার নতুন করে কেউ তদন্ত চেয়েছেন আইনের বিষয়, সেখানে নিশ্চয়ই রাজ্য সরকারের আইনজীবীরা, স্বাস্থ্য দফতরের আইনজীবীরা তারা তাদের বক্তব্য জানাবেন। এই বিষয়ে এই মুহূর্তে দলের কোনো বক্তব্য নেই। সিবিআই এর লাগাতার জেরা, একই সঙ্গে সন্দীপের বিরুদ্ধে অ্যাকশনে কলকাতা পুলিশ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে টালা থানায় এ পর্যন্ত 2টি মামলা করা হয়েছে। একটি নিহত পড়ুয়া চিকিৎসকের নাম পরিচয় প্রকাশ করার অভিযোগে, আরও একটি মামলা স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব দেবল ঘোষের তরফে করা হয়েছে। সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি। কি হয়েছিল ওই দিন রাতে? আরজি করের ঘটনায় সিবিআই স্ক্যানারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পরপর 6 দিন সিজিও কমপ্লেক্সে সন্দীপের হাজিরা, প্রায় 61 ঘন্টা জিজ্ঞাসাবাদ। কেন দফায় দফায় সন্দীপকে জেরা? কি খুঁজছে কেন্দ্রীয় এজেন্সি? ইতিমধ্যে ঘর ভাঙা হয়ে গেছে কীর্তিমান সন্দীপ ঘোষ। পেশেন্ট চেঞ্জ হয়ে গেছে, ভিসারা চেঞ্জ হয়ে গেছে, ব্লাড স্যাম্পল চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ মুছে দাও। ওই দিনকার নাইট ডিউটির রোস্টার ছিঁড়ে খাতা থেকে হজম করে দাও। 4 দিন 5 দিনে সব করে ফেলেছে মমতা আর তার গুন্ডারা। শুভেন্দুকে সিবিআই এর ডিরেক্টর পদে নিয়োগ করা হোক। ও বিরোধী দলনেতা, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে যোগাযোগ আছে। ও চিঠি লিখুক যে সিবিআই যদি তদন্ত করতে না পারে তাহলে ওকে সিবিআই এর ডিরেক্টর করে দিতে, এবং আলটিমেটলি তদন্তের মাধ্যমে যেন শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়, কারণ রাজনৈতিকভাবে তো শুভেন্দু মুখ্যমন্ত্রী হতে পাবে না। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালাতে ইতিমধ্যেই সিট গঠন করেছে রাজ্য সরকার। যদিও হুইসেল ব্লোয়ার আখতার আলীর দাবি, ঘটনাকে ধামাচাপা দিতেই তৈরি হয়েছে সিট। একই সঙ্গে আদালতের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি। সিবিআই সিটের পর এবার কি ইডির স্ক্যানারে সন্দীপ ঘোষ? পড়ে যাবেন আস্তে আস্তে যান, আস্তে যান, পড়ে যাবেন দাদা, আস্তে আস্তে। কলকাতা টিভি। বুধবার শহর জুড়ে আরজি করের প্রতিবাদে মিছিল দেখেছে বাংলা। সিজিও থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলে সামিল হয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। পথে প্রতিবাদে কংগ্রেসও। কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত মিছিলে অংশ নেন আইনজীবীরাও। তৃণমূলপন্থী আইনজীবীদের মিছিল হাইকোর্টে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল শহর জুড়ে। সিজিও থেকে মেডিকেল কলেজের চিকিৎসক, পড়ুয়া, নার্স সহ স্বাস্থ্যকর্মী মিছিলে সামিল হন। বেলা 12:30 নাগাদ মিছিল শুরু হয়। স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলে ন্যায় বিচারের দাবি তোলেন স্বাস্থ্যকর্মীরা। মিছিল শেষে একাধিক দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে যান চিকিৎসক, পড়ুয়ারা। ওই গোটা বৈঠকে যেটুকু থেকে আমাদের যে মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন, এবং আমাদের এটা স্পষ্টতই মনে হয়েছে কোনো একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায়, যে আমাদের এই সামান্য দাবিটুকু, আমরা জাস্টিস চাইতে আজকে স্বাস্থ্য ভবনে আসিনি। আমরা চেয়েছিলাম যে আমাদের যে সামান্য দাবি ছিল যে এই যে পদগুলোতে যে লোকগুলো ছিলেন তাদের যাতে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বাস্থ্য ভবন স্বীকার করুক, এবং তাদের যাতে আর কোনোভাবেই কোনোদিন প্রশাসনিক পদে না রাখা হয়। কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের এই সামান্য দাবি আমরা এতক্ষণ অপেক্ষা করার পরেও তারা মেনে নিতে পারলেন না। আরজি করে যারা অথরিটি রয়েছে, হায়ার অথরিটি, এমএসভিপি থেকে আরম্ভ করে সুপার প্রিন্সিপাল, তাদেরকে প্রত্যেককে পদত্যাগ করাতে হবে, এবং তারা যাতে অন্য কোথাও অর্থাৎ সরকারি দপ্তরে তারা যাতে আর না থাকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। কিন্তু স্বাস্থ্য ভবনের তরফ থেকে রিপ্লাই যে দেখব এবং ঘন্টার পর ঘন্টা সময় নেওয়া, এইটাতে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন জুনিয়র চিকিৎসকরা, এবং তারা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, সিবিআই তদন্তের গতি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল প্রদেশ কংগ্রেস। কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত অভিযানে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, সন্তোষ পাঠক, অমিতাভ চক্রবর্তী। কংগ্রেসের এই লালবাজার অভিযানকে ফিয়ার্স লেনে আটকায় পুলিশ। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। পুলিশ কমিশনারের কুশপুতুল জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। নেতাদের আটক করে পুলিশ। পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের। আরজি করের ঘটনার প্রেক্ষিতে তৃণমূলপন্থী আইনজীবীদের প্রতিবাদ মিছিল। কলকাতা হাইকোর্টের বি গেট থেকে শুরু হয় মিছিল।
নেতাজি ইনডোর হয়ে আবার ব্রিগেডে ফিরে আসে মিছিল। স্বেচ্ছাসেবী সংস্থা খোলা হাওয়ার একটি মিছিলে পা মেলান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৌলালি থেকে মিছিল শুরু হয়, ডরিনা ক্রসিংয়ে শেষ হয় মিছিল। কলকাতা টিভি। আর আনন্দপুরে সেখানেই এক রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার করা হয়, সেই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনাতে। এবং ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য এবং পাওয়া গিয়েছে যে নিখোঁজ 4 বছরের শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। তপসিয়ার দাতা বাবা মাজারের পাশে খালে ফেলে দেওয়া হয়েছে এবং এমনটাই ঘটেছে, এমনটাই অভিযোগ উঠছে। তল্লাশি করছেন নারকেলডাঙ্গা থানার পুলিশ এবং নারকেলডাঙ্গা থানার সামনে বিক্ষোভ স্থানীয়দের। গতকাল রাত থেকেই আমরা দেখতে পেয়েছি নারকেলডাঙ্গা থানার সামনে, সেখানে কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা এবং রাতভর তল্লাশি চলেছে। এবং এই যে রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার করা হয়, তার নাতি তার দেহ একটি খালে ফেলে দিয়েছে, এমনটাই কিন্তু জেরায় স্বীকার করেছে অভিযুক্ত। সেই নাতিরই খোঁজ পাওয়ার জন্য এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে নারকেলডাঙ্গা থানার পুলিশ। একদমই তাই। নারকেলডাঙ্গার বাসিন্দা তপসিয়ার ভাড়াটিয়ার কাছে ভাড়া নিতে গিয়েছিলেন। ভাড়াটিয়া বিকি সাউ পেশায় ট্যাক্সি চালক এবং তালতলার বাসিন্দা। বিগত 3 মাস ধরে রেহানার বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা যাচ্ছে এবং এই ঘটনা ঘটার পর তার নাতিকেও কিন্তু একটি খালের মধ্যে পাওয়া গিয়েছে, তার দেহ, তাকে ছুঁড়ে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই ট্যাক্সি চালক সেই এই ঘটনা ঘটিয়েছে, ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই ওই মহিলার দেহ তো উদ্ধার গতকালই করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত যে 4 বছরের শিশুটি নিখোঁজ রয়েছে তার দেহ উদ্ধার করার জন্য এই মুহূর্তে খালেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গতকাল রাতভর তল্লাশি অভিযান চলে, আজও সেখানে গিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন নারকেলডাঙ্গা থানার পুলিশ। এবং নারকেলডাঙ্গা থানার সামনে গতকাল রাত থেকেই স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন, থানা ঘেরাও করেন তারা। একদমই তাই। বিকি রেহানাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে, গাড়ির ভেতরে নাতি চিৎকার করছিল, তাই নাতিকেও রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। গুড মর্নিং কলকাতায় এখন সময় আরও একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আরজিকরের খবরের দিকে নজর থাকবে আমাদের। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টে আদালতের অনুমতি। এবার অভিযুক্তের অনুমতি মিললেও টেস্ট করাবে সিবিআই। এক নজরে দেখে নেওয়া যাক কি এই পলিগ্রাফ টেস্ট। আরজিকর মেডিকেল কলেজে ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টে অনুমতি দিল আদালত। অভিযুক্তের অনুমতি মিললেই তাকে টেস্ট করাবে সিবিআই। কি এই পলিগ্রাফ টেস্ট? বিশেষজ্ঞদের মতে আদতে পলিগ্রাফ টেস্ট অভিযুক্তের মানসিক অবস্থার পরীক্ষা। অভিযুক্ত সত্যি না মিথ্যা বলছে তাই পরীক্ষার মাধ্যমে জানতে পারা যায়। একই রকম ভাবে লাই ডিটেক্টর এবং সাইকো অ্যানালিসিস টেস্টেও এই তথ্য ধরা পড়ে। কোন কোন প্রক্রিয়ায় পলিগ্রাফ টেস্ট? পালস রেট দেখা হয়, কারণ মানসিক চাপ থাকলে মানুষের পালস রেট বাড়ে। একই সঙ্গে মানসিক চাপে বাড়তে পারে হার্টবিটও। ফলে এই টেস্টে হৃদস্পন্দনও মাপা হয়। পরীক্ষা করা হয় দেহের তাপমাত্রা, কারণ মিথ্যা বললে অনেক সময় দেহের উত্তাপ বাড়তে পারে। সব টেস্টেই গ্রাফের ব্যবহার করা হয়। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন মূলত প্রথম পর্বে প্রশ্নোত্তরেই পরীক্ষা হয়, পরে প্রয়োজন হলে ওষুধ কিংবা ইনজেকশন ব্যবহার হতে পারে। কোনো ওষুধে ঝিমুনির ভাবও আসতে পারে। এই সময় অনেক ক্ষেত্রেই অভিযুক্ত সত্যি কথা বলে। আগে মিথ্যা বললেও ঘুমের মধ্যে সত্য বেরিয়ে আসতে পারে। সেক্ষেত্রে গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করা হয় অভিযুক্ত সত্যি বলছে না মিথ্যা। তবে পলিগ্রাফ টেস্টে একান্ত প্রয়োজন হয় অভিযুক্তের সম্মতি। তবে পলিগ্রাফ টেস্ট ফুল প্রুফ নয় বলেই মনে করেন অনেক বিশেষজ্ঞ। সেক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞরা এই পরীক্ষায় আপত্তিও তোলেন। কলকাতা টিভি। সকাল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছিলাম, তবে গুড মর্নিং কলকাতা এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।